আচ্ছা, আজকে আমরা এমন একটা গল্পের গভীরে যাব যেটা ছোটবেলায় আমাদের অনেকেরই রাতের ঘুম কেড়ে নিয়েছে। এক বিখ্যাত বাংলার লোককথা, গোলাভূত। আসুন, এর ভাজে ভাজে লুকিয়ে থাকা বুদ্ধির খেলা আর শিরধারা হিম করা ভয়কে একটু ব্যবচ্ছেদ করে দেখি। দেখুন, গল্পটা শুরুই হচ্ছে একটা অদ্ভুত রহস্য দিয়ে। একটা গোলাঘর যেটা সবসময় তালাবন্ধ থাকে, অথচ সেখান থেকে রোজ চাল উধাও হয়ে যাচ্ছে। তো প্রশ্নটা হলো, এই চোরটাকে কোনো সাধারণ মানুষ, নাকি এর পেছনে আছে আরও ভয়ঙ্কর কোনো অতিপ্রাকৃত শক্তি? গল্পের প্রথম পর্বে আমরা এই রহস্যময় গোলাঘরটাকেই চিনব। চারিদিকে পাকা ধানের গন্ধ, কিন্তু তার সাথেই যেন মিশে আছে একটা অজানা আতঙ্ক। এখান থেকেই আমরা দেখব কিভাবে একটা সাধারণ চাল চুরির ঘটনা ধীরে ধীরে একটা গভীর আর ভয়ঙ্কর রহস্যের জন্ম দেয়। আর এই রহস্যের উপর যোগ হল একটা বড়সড় পুরস্কার, ৫,০০০ টাকা। গোলাঘরের মালিক ঘোষণা করলেন, যে এই চোরকে ধরতে পারবে তাকে এই টাকাটা দেওয়া হবে। তখনকার দিনে ৫,০০০ টাকা কিন্তু বিশাল একটা অঙ্ক। মানে বুঝতেই পারছেন, টেটটা এক ধাক্কায় কতটা বেড়ে গেল। তো এই চ্যালেঞ্জটা নিল কারা? আমাদের গল্পের ৩ নায়ক। দলের নেতা আরিফ, যে তার ঠান্ডা মাথার বুদ্ধির জন্য পরিচিত। তার সঙ্গে সেলিম, ভীষণ সাহসী। আর তাদের সাথে আছে গ্রামের চৌকিদার বিতেন, যে কিনা এ এলাকাটা নিজের হাতের তালুর মতো চেনে। এই ৩ জনই ঠিক করল, আজ রাতে ওই অন্ধকার তালাবন্ধ গোলাঘরের ভেতরে গিয়ে রহস্যের শেষ দেখবে। এখান থেকেই কিন্তু গল্পটা ঘুরে যায়। যা ছিল একটা সাধারণ চুরির তদন্ত, সেটাই হয়ে দাঁড়ায় এক সাংঘাতিক ফাঁদ। খুব সাধারণ একটা অনুরোধ, কিন্তু সেটাই হয়ে দাঁড়ায় জীবনমরণের প্রশ্ন। চলুন দেখি, ওরা কিভাবে নিজেদের অজান্তেই এক ভয়াল শক্তির পাতাফাঁদে পা দিল। এরপর যা হলো তা একদম শ্বাসরুদ্ধকর। বিতেন বাইরে গেল, কিন্তু যে ফিরে এলো সে কি আদৌ বিতেন? কারণ ঠিক তার পরপরই দরজার ওপার থেকে ভেসে এলো আসল বিতেনের আর্তনাদ। ভাবুন একবার অবস্থাটা। আরিফ আর সেলিম ভেতরে এক হিমশীতল সত্তার সাথে আটকা, আর বাইরে তাদের আসল বন্ধুর সাহায্যের জন্য চিৎকার করছে। আর ঠিক এইখানেই আরিফের মাথাটা খেলে গেল। সে দুটো জিনিস খেয়াল করল, ছোট কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। যে বিতেনটা ফিরে এসেছে তার হাতে বল্লম নেই, আর এমন ঝড়ের রাতেও তার পা দুটো একদম পরিষ্কার, এক ফোঁটা কাদা নেই। এই ছোট্ট পর্যবেক্ষণটাই পুরো রহস্যের জট খুলে দিল, আর দেখিয়ে দিল যে বিপদের সময় মাথা ঠান্ডা রাখাটা কতটা জরুরি। এরপর তো আর কোনো সন্দেহই রইল না। নকল বিতেনের গলা থেকে যখন ওই ভয়ঙ্কর কথাটা বের হলো, তখন ওদের সবচেয়ে বড় ভয়টাই সত্যি হয়ে গেল। ওরা বুঝে গেল, এটা কোনো সাধারণ চোর নয়, বরং এক হিংস্র, রূপ বদলানো আর মানুষ খেকো একটা শক্তি। যখন শক্তি দিয়ে জেতা সম্ভব না, তখন কি দিয়ে জিততে হয়? বুদ্ধি দিয়ে। পরিস্থিতি যখন হাতের বাইরে, তখন শুরু হলো আসল লড়াই। তবে এটা পেশি শক্তির লড়াই ছিল না, এটা ছিল বুদ্ধির খেলা। এখান থেকেই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশটা শুরু হচ্ছে। আরিফ বুঝে গিয়েছিল, এই প্রাণীটা যতই শক্তিশালী হোক, এর একটা মস্ত বড় দুর্বলতা আছে। সেটা হলো ওর অহংকার। ওটা ভাবে মানুষ বোকা আর দুর্বল। আরিফ ঠিক করল, এই অহংকারকেই ওটার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবে। আর এই দুর্বলতাকে কাজে লাগিয়েই আরিফ একটা মাস্টার প্ল্যান সাজালো। প্ল্যানটা ছিল ৩ ধাপের। প্রথমত, এমন ভান করা যে ওরা নকল বিতেনকেই আসল ভাবছে। দ্বিতীয়ত, কথার ছলে ওকে চালের বস্তার বিশাল স্তূপটা ঠিক নিচে নিয়ে আসা। আর সবশেষে একদম ঠিক সময় সেলিমকে ইশারা করা, যাতে সে বস্তাগুলোকে ধরে রাখা বাসটা টেনে সরিয়ে দেয়। পুরো ব্যাপারটাই ছিল নিখুঁত টাইমিং আর অভিনয়ের ওপর নির্ভরশীল। এবার প্ল্যানটাকে কাজে লাগানোর পালা। চারিদিকে কি সাংঘাতিক টেনশন! একটা ছোট্ট ভুল আর সব শেষ। চারপাশের নিস্তব্ধতাকে চিরে দিয়ে শুরু হলো দানবের পতনের আয়োজন। আর ঠিক তখনই আরিফের সেই নির্দেশ, ১, ২, ৩, সেলিম টান দে। আর সাথে সাথেই হাজার হাজার কেজি চালের বস্তা হুড়মুড় করে ভেঙে পড়ল সরাসরি ওই প্রাণীটার উপর। ওরা কিন্তু এক মুহূর্তও দাঁড়ায়নি। সাথে সাথে দরজা খুলে আসল বিতেনকে বাঁচিয়ে বাইরে থেকে আবার তালা দিয়ে দিল। ওদের প্রথম কাজ ছিল প্রাণে বাঁচা, আর সেই কাজটা ওরা সফলভাবে করতে পেরেছে। ভয়ঙ্কর রাতটা কেটে গেল। সকাল হতেই গোলাঘরের মালিক আর পাহারাদাররা সবাই মিলে ফিরে এলো গোলাঘরের সামনে, দরজাটা খোলার অপেক্ষায়। ভেতরে ঠিক কি আটকা পড়েছে সেটা দেখার জন্য একটা চাপা উত্তেজনা কাজ করছিল সবার মধ্যে। কিন্তু দরজা খোলার পর যা দেখা গেল, তা কেউ কল্পনাও করতে পারেনি। কোনো ভূত প্রেত নয়, চালের বস্তার নিচে চাপা পড়ে আছে মস্ত বড় একটা মরা বনবিড়াল। এমন এক বনবিড়াল যা তার আকারে আর হিংস্রতায় যে কোনো দানবের চেয়ে কম কিছু নয়। গল্পটা এক মুহূর্তে অলৌকিক জগৎ থেকে
কঠোর বাস্তবে ফিরে এলো। গল্পটা এখানেই শেষ, কিন্তু এর আসল বার্তাটা তো এখানেই শুরু। এটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা হলো ভয় আর বুদ্ধির লড়াইয়ের গল্প, আর এই শিক্ষাটা কিন্তু শুধু গল্পের মধ্যে আটকে নেই। আরিফের মুখ থেকেই আমরা গল্পের সারমর্মটা শুনতে পাই। ভূত প্রেত শুধু ভয় দেখাইতে পারে, কিন্তু মানুষের মতো বিপদের সময় মাথা ঠান্ডা রাইখা বুদ্ধি খাটাইতে পারে না। এর মানে হল পাশবিক শক্তি বা অতিপ্রাকৃত ভয় যতই বড় হোক, মানুষের ঠান্ডা মাথার বুদ্ধি আর সাহসের কাছে তা কিছুই না। এই গল্পটা আমাদের সবার জন্যেই একটা প্রশ্ন রেখে যায়, তাই না? যখন আমরা কোনো বড় বিপদে পড়ি, তখন আমাদের আসল অস্ত্রটা কি? হয়তো সেটা কোনো বাহ্য শক্তি নয়, বরং আমাদের নিজেদের ভেতরের রাজনৈতিক বুদ্ধি আর সাহস। ভয়কে জয় করার আসল চাবিকাঠিটা হয়তো সেখানেই লুকিয়ে আছে।